আচ্ছা বলুন তো, প্রেমের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি, ভয় নাকি ভালোবাসা? আমার তো মনে হয় দুটোই। ভালোবাসলে একটা ভয় থেকেই যায়, কিন্তু অভিমান, তাকে ঠিক কোথায় রাখা যায়? এই অভিমান কি প্রেমকে আরও জোরালো করে তোলে, নাকি ভাঙনের পেছনে অভিমানকেই সর্বাপেক্ষা দায়ী করা যায়? আপনারা উত্তরগুলো ভাবতে থাকুন আর শুনতে থাকুন আজকের গল্প। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। আর রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। রাতের গল্পে আজ আপনারা শুনবেন লেখিকা অনিমা বসাকের কলমে গোপন অনুরাগ। চলুন তাহলে। আরে আরে, যাচ্ছেন কোথায়? দেখুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কি না। কি এখনও করেননি? এরকম আরও ভালো ভালো গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের গল্প গোপন অনুরাগ। আহ মা, একটু তাড়াতাড়ি করো না, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে যে। মেঝেতে বসে একটু বিরক্তি সহকারেই বলে উঠল বিদিশা। বছর 21-এর এই মিষ্টি মেয়েটি মালদা কলেজের 3য় বর্ষের ছাত্রী। বেশ প্রাণোচ্ছল ও শান্ত স্বভাবের হলেও ওর চোখে থাকা কালো মোটা ফ্রেমের চশমা দেখে যে কেউ ওকে গম্ভীর ভেবে ভুল করে বসে। শহরে থাকলেও খুব একটা আধুনিকা নয় সে। সাজগোজের ব্যাপারেও একদম আনাড়ি। যেখানে ওর বয়সের মেয়েরা জিন্স টপ হাতঘড়ি পরে আর মুখে চওড়া মেকআপ করে কলেজ যায়, সেখানে এই মেয়েটি সালোয়ার কামিজ পরে আর কপালে একটা টিপ, চোখে কাজল আর চুলে বিনুনি করে অতি সাধারণভাবেই কলেজ যায়। অত্যন্ত সাদামাটা এই মেয়েটি খুব একটা আধুনিকা না হলেও পড়াশোনায় কিন্তু বেশ মেধাবী, আর সেই জন্যই বন্ধু মহলে ওর বেশ কদর। তবে বন্ধু বলতে ওই হাতে গোনা 4-5 জন। বেশিরভাগ ছেলেমেয়েরাই ওর এই সাদা মাটা লুকের জন্য সারাক্ষণ লেগ পুল করতে থাকে, যদিও ও সেটা খুব একটা গায়ে মাখে না। মেঝেতে বসে ওর মা যখন চুলে বিনুনি করে দিচ্ছিল, তখন বেশ অনেকটাই দেরি হয়ে যাওয়ায় ও একটু বিরক্ত বোধ করে। তা দেখে ওর মা মমিতা দেবী বলে ওঠেন, কিচ্ছু দেরি হবে না, তুই চুপ করে বস তো দেখি। ভালো মতো যে একটু সেজে গুজে কলেজ যাবি সেটাও পারবি না, চুলের বিনুনিটাও আমাকেই করে দিতে হবে। কবে এসব শিখবি বলতো? বিদিশা কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই ঝিলাম এসে বলে, তুমি যে কি বলো না কাকিমা, সাজগোজের জন্য কি ওর হাতে সময় আছে বলো? সারাক্ষণ তো চোখে চশমা এঁটে বইয়ে মুখ গুজে বসে থাকে। চুল বাঁধা পরিপাটি করে সাজার জন্য তোমার মেয়ের হাতে 1 মিনিট সময়ও নেই, বুঝলে? তা মহারানীর এতক্ষণে আসার সময় হলো বুঝি? কি আর করব বলো সখী, আমাকে তো আমার মা জননী আর যত্ন সহকারে চুল বেঁধে দেয় না, নিজেরটা নিজেকেই করতে হয়, তাই একটু দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, বাকি ভাষণ পরে শুনবো, এখন চল কলেজে যাওয়া যাক। চুল বাঁধা হয়ে গেলে মাকে বিদায় জানিয়ে ঝিলামকে নিয়ে বেরিয়ে পড়ে বিদিশা। এই ঝিলাম আর কেউ নয়, ওর বেস্ট ফ্রেন্ড। স্কুল লাইফ থেকে শুরু করে এখন অবধি ওদের দুজনের বন্ডিংটা বেশ স্ট্রং। তবে ঝিলাম কিন্তু বিদিশার একদম অপোজিট, স্মার্ট, সাহসী আর পড়াশোনায় একদম গবেট। তবে ও কিন্তু বিদিশার ছায়া সঙ্গী, ওর বিপদে আপদে পাশে থাকে সব সময়। ঠিক যেমন লোহা আর চুম্বক একে অপরকে আকর্ষণ করে, একটার সাহায্যে অন্যটাকে খুঁজে পাওয়া যায়, ঠিক তেমনি এই দুই বন্ধুরও জুড়ি মেলা ভাঁড়। কলেজে পৌঁছে ওরা দেখে বেশ কয়েকজন ছেলে মেয়ে একসাথে গোল হয়ে বসে কি যেন আলোচনা করছে। বিদিশা আর ঝিলাম এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালে ওদের মধ্যেই কেউ একজন বলে ওঠে, আরে মিস টপার যে, আপনি ক্লাস করা বাদ দিয়ে হঠাৎ এই আড্ডাবাজদের গ্রুপে এসে জয়েন করলেন কেন? বকিস না তো, কিসের প্রিপারেশন নিচ্ছিস তোরা? আমাদের প্রিপারেশন কি আর তোর মতো হাইফাই রে? তবুও চেষ্টা করছি যাতে তোর হাওয়াটা গায়ে লাগাতে পারি। তোরা কি খুলে বলবি আসল ব্যাপারটা? কি আর বলবো বলতো, প্রত্যেকবার পরীক্ষার সময় তো হাসি মাখা বদন নিয়ে কলেজে আসি আর পরীক্ষা শেষে ছলো ছলো নয়ন নিয়ে বাড়ি ফিরি।
তাই আমরা ঠিক করেছি এবার থেকে এই হাসি মাখা বদনটাকে পার্মানেন্ট করে ফেলবো। সেই জন্যই তো এত প্রস্তুতি। ও আচ্ছা, তা গিটার সেতার হারমোনিয়াম নিয়ে বুঝি পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার প্রিপারেশন নেওয়া যায়? যায় যায়, চাইলেই করা যায়। শুনিসনি ওই ডায়লগটা? মন থেকে কোনো কিছু চাইলে পুরো পৃথিবী তোকে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করে। আমাদের চেষ্টাও বিফলে যাবে না, দেখিস। কোন চেষ্টা শুনি? পরীক্ষায় পাশ করা নাকি গলা ছেড়ে গান গাওয়া? ভাবতে তো ওদের কথা, পরে না হয় শোনা যাবে। এখন চল ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। ঝিলামের কথায় সম্বিত ফেরে বিদিশার। ও বুঝতে পারে ওদের সঙ্গে কথা বলতে গিয়ে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। তাই আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে ওরা দুজনেই ক্লাসে যায়। ক্লাস শেষ হলে ওরা জানতে পারে যে আর এক সপ্তাহ পর কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। বিদিশা পড়াশোনাতে ভালো ঠিকই, তবে এর পাশাপাশি ও খুব ভালো নাচও পারে। গান শুনতে ভীষণ পছন্দ করলেও গানের গলাটা খুব একটা ভালো নয়। তাই ক্লাস শেষে ও যখন কলেজের মাঠে এসে দেখে সবাই মিলে এই প্রোগ্রামের জন্য রিহার্সাল করছে, তখন ও সেখানে জয়েন করে। সেই রিহার্সাল গ্রুপে ঢুকেই সবার প্রথমে ওর নজর গিয়ে পড়ে গিটার বাজিয়ে গান গাওয়া ছেলেটির দিকে, যে এক মনে গাইছে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। যে ছেলেটি গান গাইছে সে হলো কিঞ্জল দত্ত। কলেজের যে কোনো অনুষ্ঠানে হই হুল্লোড়ে যে সবার আগে অংশগ্রহণ করে সেই কিঞ্জল বিদিশার ক্লাসমেট। ওর ড্যাশিং লুক আর অমায়িক কণ্ঠস্বরের জন্য সবাই ওর ওপর ফিদা। সোশ্যাল মিডিয়াতেও ফ্যান ফলোয়িং নেহাত কম নয়। অন্যান্য মেয়েদের মতো বিদিশাও ওর গানের ভক্ত। শুধু কি গান, সারাদিনে ও কিঞ্জলের প্রোফাইল পিক যে কতবার দেখে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু অন্যান্য মেয়েদের সঙ্গে ওর একটাই তফাৎ, বাকিরা তাদের অনুভূতি প্রকাশ করতে পারে, কিন্তু বিদিশা ওর মনের ভেতরের অনুভূতিটাকে সব সময় চেপে রাখে। কাউকে বুঝতে দেয় না যে চশমা পরা এই মেয়েটিও কাউকে পছন্দ করে, তার জন্য ভাবে। কিঞ্জলের গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল বিদিশা। হুঁশ ফিরতেই ও দেখে সকলে হাততালি দিচ্ছে। হঠাৎই কিঞ্জলের নজর যায় বিদিশার দিকে। ও একটু বিদ্রুপের সুরেই বলে, আরে মিস টপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। না না, ঠিক আছে, তোরা গান বাজনা করছিলি তাই দেখছিলাম। সে না হয় বুঝলাম, কিন্তু তুই আমায় একটা কথা বল। এই যে তুই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গান বাজনা শুনছিলি, এতে কয়েকশো সেকেন্ড ব্যয় হয়ে গেল। এবার তাহলে কি হবে? তোর তো অনেকটা সময় ব্যয় হলো। আহারে, কি হবে এবার? শোন, আমার কথা তোকে অত ভাবতে হবে না। হবে হবে, আমাকেই তো ভাবতে হবে। আমি না ভাবলে তোর কথা আর কে ভাববে বল? কিঞ্জলের মুখ থেকে এই কথাটা শোনার পর বেশ ভালোই লাগলো বিদিশার। যদিও কিঞ্জল কথাটা বিদ্রুপ করেই বলেছে, তবুও বিদিশার বেশ ভালো লাগলো এটা ভেবে যে ওর জন্য কিঞ্জল ভাবে। ছেলেটা এমনিতে ভালোই, কিন্তু মাঝে মাঝে এমন লেকপুল করে যে রাগে মাথা গরম হয়ে যায় বিদিশার। তবুও মুখ ফুটে কিছু বলতে পারে না মেয়েটি। কেন বলে না জানেন? ওর দুর্বলতা তো কিঞ্জল। ওকে যে ও ভালোবাসে, তাই মুখ ফুটে বলতে না পারলেও ওর প্রতি ভালোবাসাটা কিন্তু একদম খাঁটি। তাতে না আছে কোনো খাদ আর না আছে কোনো রকম ভেজাল। সবাই মিলে যখন মহড়ায় ব্যস্ত ছিল তখন ঝিলাম বলে ওঠে, এই বিদিশা, তুই তো ভালো নাচতে পারিস, নাম দিবি নাকি নাচে? আস্তে আস্তে বল, সবাই শুনতে পাবে তো। তো শুনুক, এতে খারাপের কি আছে? আরে বাবা, আমি তো আর নাচ শিখি না যে স্টেজে উঠে ফাটিয়ে ড্যান্স করব। ওই একটু আধটু বাড়িতে প্র্যাকটিস করি। তুই না আমাকে আর ঘোল খাওয়াস না, বুঝলি? আমি কিন্তু তোর নাচ দেখেছি, আর এটাও বুঝতে পেরেছি যে তুই খুব ভালো নাচিস। ওরা যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই কিঞ্জল বলে ওঠে, কে ভালো নাচ রেজিলাম? কার কথা বলছিস? কে আবার? বিদিশা। মিস চশমিশ নাচতেও পারে? হাসালি সত্যি। কেন, এতে হাসার কি আছে?
ও কি নাচতে পারে না? কেন পারবে না? অবশ্যই পারবে, কিন্তু তোর ওই বন্ধুটিকে বলে দিস স্টেজে ওঠার আগে যেন তেল চপচপে চুলগুলো ভালো করে শ্যাম্পু করে ধুয়ে তারপর স্টেজে ওঠে। আর হ্যাঁ, নাকের ডগায় থাকা চশমাটাও যেন খুলে রাখে। শোন কিঞ্জল, একদম এভাবে ওর লেগপুল করবি না। তুই নিজে স্মার্ট হ্যান্ডসাম বলে অন্যকে এভাবে বিদ্রুপ করতে পারিস না। চেহারা দেখে কাউকে বিচার না করে তার ব্যবহার আর মনটাকে চেনার চেষ্টা কর। ঝিলাম, ছাড় না ওর কথা, আমি কিছু মনে করিনি। আজ তো আর ক্লাস নেই, চল বাড়ি যাওয়া যাক। আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাড়ির দিকে রওনা দেয় বিদিশা। যতই মুখে বলুক যে ও কিঞ্জলের কথায় কিছু মনে করেনি, কিন্তু পছন্দের মানুষের কাছ থেকে এমন কটূক্তি শুনতে কারো কি ভালো লাগে? মেয়েটা পড়াশোনার বিষয়ে যতটা পটু, ভালোবাসার ব্যাপারেও যদি একটু চটপটে হতো তাহলে হয়তো আজ কিঞ্জল ওর দিকে ভালোবাসার হাত বাড়িয়েই দিত। কিন্তু বিদিশার মনে একটাই ভয় কাজ করে, ও কিঞ্জলের জন্য যেমনটা ফিল করে, কিঞ্জলের মনেও ওর জন্য কোনো ফিলিংস আছে তো, নাকি সবটাই ওর মনের ভুল? রাস্তায় হাঁটতে হাঁটতে বিদিশা যখন এক মনে এসব ভেবে চলেছে, তখন ঝিলামের কথায় ওর হুঁশ ফেরে। এত মন দিয়ে কি ভাবছিস বলতো? আমি কই না তো। দেখ বিদিশা, আমি কিন্তু তোর মুখ দেখেই মন পড়তে পারি, তাই আমাকে ঘোল খাওয়াস না। সত্যি করে বলতো, তুই এতক্ষণ কিঞ্জলের কথা ভাবছিলিস তাই না? কিঞ্জল? আরে না না, কি যে বলিস তুই, আমি হঠাৎ ওর কথা ভাবতে যাব কেন? ঠিক সন্দেহ করেছিলাম, তবে আজ সেটা সত্যি বলে প্রমাণিত হলো। কিঞ্জলের নাম শুনে এই যে তুই কেমন উইয়ার্ড বিহেভ করছিস, তোতলাচ্ছিস, এর থেকে তো যে কেউ ধরে ফেলবে যে তুই ওকে ভালোবাসিস। আর আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে সেটা বুঝতে পারবো না? প্লিজ ছিলাম, প্লিজ এটা কাউকে বলিস না। সবাই জানতে পারলে আবার আমাকে নিয়ে লেগপুল করবে। সে না হয় আমি বলবো না, কিন্তু তুই আমাকে একটা কথা বল, দুনিয়ায় এত ছেলে থাকতে তুই কিনা ওই কিঞ্জলের প্রেমে পড়লি, যে তোর চেহারা নিয়ে উঠতে বসতে তোকে কথা শোনায়? কি আর করবো বল, ভালোবাসা তো আর হিসেব করে হয় না। কখন কাকে ভালো লাগবে সেটা স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ বলতে পারে না। সব কিছুকে নিয়ন্ত্রণে রাখলেও মনকে বশ করা আমাদের হাতে নেই রে। সেসব তো বুঝলাম, কিন্তু তুই কি এটা আন্দাজ করতে পারছিস যে এই ভালোবাসা আদৌ পরিণতি পাবে কি না? কিঞ্জল যদি তোকে অ্যাকসেপ্ট না করে তখনকার কথা তখন ভাবা যাবে। আর যদি সত্যিও আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলেও কোনো অসুবিধা নেই। আমার ভালোবাসা না হয় আজীবন একতরফাই থেকে যাবে, আমি না হয় ওকে গোপনেই ভালোবাসবো। ঝিলাম বুঝলো ভালোবাসার সাগরে ডুব দেওয়া এই বই পোকা মেয়েটিকে এখন আর বুঝেই কাজ নেই। তাই ও ঠিক করে কোনো একদিন এই ব্যাপারটা নিয়ে ওর সঙ্গে বিস্তারিত আলোচনা করতে হবে। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এই কদিন কলেজ যায়নি বিদিশা। কলেজে প্রোগ্রাম চালু হলে সচরাচর খুব একটা ক্লাস হয় না, তাই এই কদিন বাড়িতেই পড়াশোনা আর নাচের প্র্যাকটিস করেছিল ও। আজ কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, খুব সুন্দর করে সাজানো হয়েছে কলেজ প্রাঙ্গণটাকে। আর স্টেজটা যা সুন্দর লাগছে তাতে যে কারোর চোখ ধাঁধিয়ে যাবে। ফুল, আলো, আরো কত কিছু। রেডি হয়ে বিকেল 4টে নাগাদ কলেজে পৌঁছলো বিদিশা, সাথে ছিল ঝিলাম। স্টেজের দিকে যেতে যেতেই ঝিলাম বলল, আজ কিন্তু তোকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। মন দিয়ে না দেখলে কেউ তোকে আর চিনতেই পারবে না। তেল চপচপে মাথায়, ঘাড়ের দুপাশে দুটো বিনুনি করা মেয়েটা আজ শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করে চুলগুলো যেভাবে ঝলমল করছে, তাই দেখেই তো অর্ধেক বন্ধুদের চোখ ধাঁধিয়ে যাবে। আর তোর চশমাহীন ওই ডাগর ডাগর চোখ দুটো দেখলে যে কেউ নিমেষে ভিড়মি খেয়ে যাবে। তুই তোর এই মিষ্টি সুন্দর চেহারাটাকে সবার কাছ থেকে আড়াল করে রাখিস কেন বলতো? হয়েছে, আর এত প্রশংসা করতে হবে না। আমি এমনিতেই টেনশনে মরে যাচ্ছি, আর তুই শুধু আমার রূপের প্রশংসা করছিস। কি হবে এত রূপের প্রশংসা করে যদি স্টেজে উঠে ভালোভাবে নাচতে না পারি? বালাই শার্ট, কেন নাচতে পারবি না? আলবাত পারবি, আর ফার্স্ট প্রাইজটা তুই পাবি। মেলে নিস আমার কথা। আরে বাবা,
আমি তো প্রাইজের কথা ভাবছি না। সেই কবে স্কুলে নাচ করেছি, তারপর তো প্র্যাকটিস নেই বললেই চলে। আজ এত বছর পর কলেজের প্রোগ্রামে এই প্রথম নাচতে চলেছি। ভেবেছিলাম অংশগ্রহণ করব না, কিন্তু কিঞ্জল যেভাবে কথাগুলো বলল তাতে আমি সংকল্প করেছিলাম যে আমি নাচবই। কিন্তু এখন তো দেখছি হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। জানি না ঠিকমতো পারফর্ম করতে পারবো কিনা। উফ বাবা, চুপ, একদম চুপ। সব ভালো হবে। আর আজকের দিনে অন্তত কিঞ্জলের ভূতটা মাথা থেকে নামা, নইলে তো ঠিকমতো কনসেন্ট্রেটই করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, চল স্টেজের দিকে যাই। স্টেজের দিকে এগোতেই ওরা দেখে কিঞ্জল আর ওর বন্ধুবান্ধব একটা খাতায় সকল নৃত্য প্রতিযোগীদের নাম লিখছে। যদিও নাম আগেই নেওয়া হয়ে গেছে, তবু শেষ মুহূর্তে কয়েকজন এন্ট্রি করাচ্ছে। ওদের কাছে গিয়ে ঝিলাম জিজ্ঞেস করে, এই কিঞ্জল, বিদিশার নামটা কত নম্বরে আছে একটু দেখে বলতো। কিঞ্জল ওদের দিকে না তাকিয়ে তাড়াহুড়ো করেই বলে, এই তো 13 নম্বরে। তারপর হঠাৎ করে লেখা থামিয়ে ঝিলামের দিকে তাকিয়ে বলে, আমি কি ঠিক শুনলাম? মিস টপার কি সত্যি? আগে হ্যাঁ, বিদিশা নাচবে। তা কোথায় সেই মহারানী? সত্যি নাচবে নাকি শুধু নাম লিখেই উধাও? বাই দ্য ওয়ে, এই মেয়েটিকে দেখে তো মনে হচ্ছে নাচের প্রতিযোগী। ও কি আমাদের কলেজে পড়ে নাকি তোর কোনো বন্ধু? দেখ, কলেজের বাইরে কিন্তু কেউ অংশগ্রহণ করতে পারবে না, এটা নিয়ম। বাবা, এ কি রে, তোর কি বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে যে তুই বিদিশাকে চিনতে পারছিস না? ঝিলামের কথায় টনক নড়ে কিঞ্জলে। ও এক দৃষ্টি তাকিয়ে থাকে বিদিশার দিকে। দেখা হয়ে গেলে ও বলে ওঠে, এই তো সত্যিই মিস চাশমিশ, আমি তোকে চিনতেই পারিনি। এত সুন্দর করে সেজেছে যে আমি তো বুঝতেই পারিনি ওই মিস চাশমিশ। ক্যা বাত হ্যায়, তুই তো পুরো ট্রান্সফর্মড হয়ে গেছিস। তবে এটা দেখে ভালো লাগছে যে তুই নিজেকে চেঞ্জ করেছিস। তুই যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবি তা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তবে তোর জন্য আমার একটা সারপ্রাইজ আছে, একটু পরেই দেখতে পাবি। কিঞ্জলের কথাগুলো শোনার পর বিদিশা মনে মনে ভাবছে, সারপ্রাইজ? কিঞ্জল আমাকে সারপ্রাইজ দেবে? আমি কি ঠিক শুনেছি? আমি যেটা মনে মনে ভাবছি সেটা কি সত্যি হতে চলেছে? ও আমাকে এই নতুন লোকে দেখে সত্যি কি আমার প্রেমে পড়ে গেছে? আকাশ কুসুম কল্পনা করার পর ফাইনালি স্টেজে ওঠে বিদিশা। ভয়ে বুকটা থকথক করলেও কিঞ্জলের সারপ্রাইজের কথাটা মাথায় ঘুরপাক খাওয়ার আনন্দে আহ্লাদিত হয়ে পড়ে বিদিশা। আর মন যখন আনন্দিত থাকে তখন যে কোনো কাজই ভালোভাবে সম্পন্ন হয়। বিদিশার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হলো না। ও কনফিডেন্সের সঙ্গে নাচতে লাগলো। ওর নাচ দেখে মুগ্ধ হলো দর্শক থেকে বিচারক সবাই। নাচ শেষে ও যখন লাফিয়ে স্টেজ থেকে নামছিল তখন ও কিঞ্জলকে কোনো একটা মেয়ের সাথে হেসে কথা বলতে দেখল। প্রথম দিকেও তেমন কিছু মনে করেনি। ও আপন খেয়ালেই কিঞ্জলের কাছে এসে বলল, কি রে, কেমন হয়েছে আমার নাচ? ভালো। কিঞ্জলের মুখ থেকে এইরকম শুকনো প্রশংসা শুনে মন ভরল না বিদিশার। ও ভেবেছিল কিঞ্জল হয়তো ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলবে, দারুণ হয়েছে, দারুণ। তোর মতো এত সুন্দর নাচ আর কেউ করেনি। ফার্স্ট প্রাইজটা তুইই পাবি মনে হচ্ছে। কিন্তু এসবের কোনোটাই ওর মুখ থেকে শোনা গেল না। তখন মুখে একটা শুকনো হাসি রেখে বিদিশা জিজ্ঞেস করলো, তুই কি যেন সারপ্রাইজ দিবি বলেছিলি? আরে সারপ্রাইজ তো তোর চোখের সামনে। মিট মাই বেস্টি শ্রাবণী। ও আমার বাবার বন্ধুর মেয়ে। পড়াশোনার সূত্রে ও বাইরে থাকে। সপ্তাহখানেক আগে আমি ওকে কলেজের প্রোগ্রামে আসার জন্য ইনভাইট করেছিলাম। ফাইনালি ও এসেছে। আই এম সো হ্যাপি। তুমি যে কি বলো না কিঞ্জো, তুমি ডাকবে আর আমি আসবো না, এটা কি কখনো হয়? কখনো হয়েছে আগে? তুমি তো জানো আমার লাইফে তোমার প্রায়োরিটি ঠিক কতটা। আচ্ছা, এবার তোমাদের দুজনের আলাপ সারার পালা। শ্রাবণী, ও হলো আমাদের ক্লাস টপার বিদিশা। ও হাই বিদিশা, ইউ আর সো প্রিটি। আমার খুব সুন্দর লেগেছে তোমার নাচ। থ্যাংক ইউ।
মেয়েটাকে শুকনো একটা থ্যাঙ্কস জানিয়ে ওখান থেকে চলে যায় বিদিশা। মেয়েটা যেভাবে কিঞ্জো কিঞ্জো করছিল আর কিঞ্জলও যেভাবে ওর কাঁধে হাত রেখে কথা বলছিল তা দেখে যে কেউ বলে দিতে পারবে যে ওদের মধ্যে ঠিক কি সম্পর্ক। মন খারাপ করে স্টেজের এক কোণে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ঝিলাম ওর কাঁধে হাত রেখে বলল, তোকে আমি আগেই সাবধান করেছিলাম যে ছেলেটা ভালো নয়, শুনিসনি আমার কথা। এখন কষ্ট পাচ্ছিস তো? এখন কেঁদে কি হবে? এটা তো হওয়ারই ছিল। ও কোনো দিনই তোর ভালোবাসার মূল্য দেবে না। এখনো সময় আছে, ভুলে যা ওকে। ঝিলাম যখন কথাগুলো বলছিল তখন কাউকে অ্যানাউন্স করতে শোনা যায়, নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয়েছে বিদিশা মিত্র। বিদিশা, তোমাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মুখে একটা শুকনো হাসি রেখে পুরস্কারটা হাতে তুলে নেয় বিদিশা। কিঞ্জল ওকে অভিনন্দন জানাতে গেলেও কোনো কিছু না বলে ও চুপচাপ চলে যায় সেখান থেকে। তাহলে কি ও সত্যিই কিঞ্জলকে ভুলে যাবে, নাকি এক রাশ অভিমান চেপে রেখে নীরবে সরে যাবে? একতরফা ভালোবাসার কথা বলা যতটা সহজ, বাস্তবে কাউকে একতরফাভাবে ভালোবাসা ঠিক ততটাই কঠিন। তুমি কাউকে তোমার সবটা উজাড় করে দিচ্ছ, অথচ সে সেটা বুঝতেই পারছে না, তার দিক থেকে কোনো রকম রেসপন্স নেই। এইভাবে ভালোবাসার কষ্টটা যে কতটা মর্মান্তিক হয়, যার জীবনে ঘটে শুধু সেই জানে। দিনের শেষে ভালোবাসা ফেরত পাওয়ার বদলে জোটে এক রাশ অভিমান, অশ্রু আর বুক ফাটা আর্তনাদ। আচ্ছা, কেন এমন হয় বলতে পারেন? যে যাকে ভালোবাসে সে তাকে কেন পায় না? রূপটাই কি সব? রূপের কাছে কি নিঃস্বার্থ ভালোবাসাও হার স্বীকার করে নেবে? তাহলে কি এবার ঝিলামের বলা কথাগুলোকেই সত্যি বলে মেনে নেবে বিদিশা? পুরস্কার বিতরণ হয়ে গেলে সবাই যখন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, বিদিশা তখন মাঠের এক কোণে বসে নীরবে অশ্রু ঝরিয়ে যাচ্ছে। ঝিলাম ওকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, এভাবে কাঁদিস না। কার জন্য তো চোখের জল ফেলছিস বলতে পারিস? যে ছেলেটা তোকে পাত্তা না দিয়ে অন্য কারোর হাত ধরে বসে আছে, তার জন্য চোখের জল ফেলিস না বিদিশা। আমি জানি এই মুহূর্তে তোর মনের মধ্যে ঠিক কি চলছে, কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দেখিস, তুই ওকে ঠিক ভুলতে পারবি। এটা কোনো পড়ার সাবজেক্ট নয় রে ঝিলাম, যে পরীক্ষার শেষে পড়াটা ভুলে যাব। এটা অন্তরের বিষয়। হৃদয়ের গোপন কুঠুরিতে যখন কারোর নাম একবার লেখা হয়ে যায় না, তখন কারোর সাধ্য থাকে না সেই নামটা মুছে ফেলার। ও আমার জীবনের প্রথম ভালোবাসা। কি করে ওকে এত সহজে ভুলে যাব বলতো? তাহলে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যা, চোখের জলে ভাসিয়ে দে মনের ঠিকানা। কথাগুলো শুনতে আর ভালো লাগছিল না বিদিশার। ও ওখান থেকে উঠতে যাবে, ঠিক তখনই দেখে কিঞ্জলের সামনে হাঁটু গেড়ে বসে আছে শ্রাবণী। চোখ দুটো মুছে একটু এগিয়ে যেতেই ও দেখতে পায় শ্রাবণী ওকে বলছে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সে কথা মুখ ফুটে বলতে লজ্জা পাও। তোমার চোখে আমি নিজের ভালোবাসা দেখেছি, তাই আর দেরি না করে আজকেই বলে দিচ্ছি কথাটা। আমিও তোমায় খুব ভালোবাসি কিঞ্জু। তোমাকে ছাড়া একটা মুহূর্তও কাটানো যে আমার পক্ষে কতটা দুঃসাধ্য সে শুধু আমিই জানি। বাইরে পড়াশোনা করলেও সারাদিনে একবার যদি ভিডিও কলে তোমার সাথে কথা না হয়, তাহলে বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আমি জানি না তুমি আমাকে নিয়ে ঠিক কতটা পজিটিভ, কিন্তু আমি তোমাকে নিয়ে 200% পজিটিভ। আর তাই আমি চাই না তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করো। তোমার মন যাতে অন্য কারোর জন্য ধকধক না করে, সেই জন্য আজীবনের জন্য তোমাকে আমার করে পেতে চাই। উইল ইউ বি মাই লাভার কাম লাইফ পার্টনার কিঞ্জু? আমি জানি তুমি কিছুতেই আমাকে না করতে পারবে না। একেই তো আমি সুন্দরী, স্মার্ট, তার উপরে তোমার বাবার বন্ধুর মেয়ে। তুমি আমাকে কিছুতেই রিফিউজ করতে পারবে না। এবার নাও তো অর্কিডটা। আমার হাতেই অর্কিডটা নিয়ে প্লিজ আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো। বিদিশা সবকিছু দেখছিল, সবকিছু শুনছিল, আর নীরবে চোখের জল ফেলছিল। তবে যেটা দেখে ও সব থেকে বেশি অবাক হয় সেটা হলো
কিঞ্জল ওর হাত থেকে অর্কিডটা নিয়ে দুহাত দিয়ে ধরে ওকে দাঁড়াতে সাহায্য করছে। ভালোবাসার মানুষ যখন অন্য কোনো মেয়ের হাত থেকে ফুল অ্যাকসেপ্ট করে তখন তার চাক্ষুষ করা যে কি বেদনাদায়ক তা বলে বোঝানো যাবে না। এই দৃশ্য দেখার পর নিজেকে আর সামলাতে পারল না বিদিশা। কাঁদতে কাঁদতে দৌড়ে ওখান থেকে চলে গেল। ওর পেছন পেছন ঝিলামও দৌড়াতে দৌড়াতে বলল, এইভাবে এইভাবে দৌড়াস না বিদিশা, পড়ে যাবি। আমার আমার কথাটা শোন একবার, প্লিজ প্লিজ একটু দাঁড়া, যাস না এভাবে, পড়ে যাবি। সেদিনের সেই ঘটনার পর থেকে আর কিঞ্জলের মুখোমুখি হয়নি বিদিশা। কি জানি, হয়তো নিজেকে ওর থেকে গুটিয়ে নিয়েছে, কিংবা ইচ্ছে করে ওকে ইগনোর করছে। দুদিন পর ও যখন আবারও কলেজ যায় তখন ওকে আগের রূপেই ফিরতে দেখা যায়। পুরনো বিদিশা ইজ ব্যাক। ও আবার আগের মতোই তেল চপচপে মাথায়, ঘাড়ের দুপাশে দুটো বিনুনি করেছে, চোখে মোটা ফ্রেমের চশমা পরেছে, পিঠে ব্যাগ নিয়েছে আর হাতে বেশ মোটা একটা বই। অনুষ্ঠানের সেই দিনটাকে ও একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চায়, কিন্তু চাইলেই কি আর ভুলে যাওয়া যায়? মেয়েদের মন বোঝার না হয় 101টা উপায় আছে, কিন্তু কাউকে ভুলে যাওয়ার একটা উপায়ও এখনো আবিষ্কৃত হয়নি। আর তাই তো কত তরুণ তরুণী আজও একতরফা ভালোবাসার খাতিরে চির সিঙ্গেল হয়ে আছে, কিংবা ভালোবাসাহীন সংসার করছে। সারা দিন কাজের ব্যস্ততায় না হয় কিছুটা হলেও ভুলে থাকা যায়, কিন্তু দিন শেষে ঘুমানোর সময় যে সময়টা একান্ত ব্যক্তিগত থাকে তখন তারা নিজেদের বড় নিঃসঙ্গ মনে করে। তাদের মনের খবর কেউ না রাখলেও মাথার নিচে থাকা সিক্ত বালিশটা কিন্তু ঠিকই টের পায়। মনের মধ্যে নিঃশব্দে ওঠা ঝড়টা নিমেষে চূর্ণ বিচূর্ণ করে দেয় অন্তঃস্থলকে। এই মুহূর্তে বিদিশার মনেও নাম না জানা কোনো এক ঝড় উঠেছে। ক্লাসে থাকলেও ওর মন আজ ভবঘুর হয়ে কি যেন ভাবছে। 3টে ক্লাস করার পর ও ব্যাগ আর বই নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। বন্ধুদের সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকায় ঝিলাম লক্ষ্যই করেনি বিদিশা কখন চলে গেছে। খানিকক্ষণ বাদে কিঞ্জল এসে ওকে জিজ্ঞেস করে, এই ফাঁকিবাজ, মিস টপার কোথায় রে? ক্লাসটা শেষ হওয়ার পর থেকে কোথাও দেখছি না। কিঞ্জলের কাছ থেকে বিদিশার ব্যাপারে জানার পর একটু নড়ে চড়ে বসেছিলাম। যদিও ও বিদিশাকে নিয়ে চিন্তিত ছিল, তবু চোখ মুখ স্বাভাবিক রেখেই উল্টে জিজ্ঞেস করলো, বিদিশা কোথায় আছে সেটা জেনে তুই কি করবি? তুই তো ওকে দু চোখে দেখতে পারিস না, সবসময় ওকে কষ্ট দিস, তাহলে হঠাৎ ও কোথায় আছে সেটা জানার জন্য এত আকুপাকু করছিস কেন? অত প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তুই প্লিজ বল না ঝিলাম, ও কোথায় আছে? কেন, জেনে কি করবি শুনি? ও আচ্ছা, নিশ্চয় তোর গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু মুখরোচক কথা শোনাবি, তাই তো? তুই কি মিন করতে চাইছিস বলতো? একটু ঝেড়ে কাজ তো দেখি। সত্যি তুই যে গানের পাশাপাশি এত ভালো অভিনয় করতে পারিস এটা আমার জানা ছিল না রে। মেয়েটা তোকে ভালোবেসে তিলি তিলি শেষ হয়ে যাচ্ছে, আর তুই তুই কিচ্ছু বুঝিস না, কিচ্ছু জানিস না, তাই না? কি ভালোবাসে? মানে সিরিয়াসলি ও আমাকে ভালোবাসে? এই এই প্লিজ বল না ও কোথায় আছে। সত্যি কথা বলতে আমিও জানি না ও এখন ঠিক কোথায় আছে, তবে মন খারাপ থাকলে ও ক্যান্টিনের পাশের বটগাছের তলায় বসে থাকে। থ্যাংক ইউ সো মাচ ঝিলাম। কিঞ্জল দৌড়ে ওখান থেকে চলে গেলে ঝিলাম মনে মনে ভাবে, যা বাবা, এর আবার কি হলো? আমার কাছ থেকে বিদিশার খবর নিল, আবার ভালোবাসার কথা শুনে খুশি হলো, লাফিয়ে লাফিয়ে চলেও গেল। কি যে চলছে ছেলেটার মাথায় কে জানে। ঝিলামের কথা মতোই বট গাছের দিকে যায় কিঞ্জল। গিয়ে দেখে বিদিশা একটা বই খুলে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কিঞ্জল গুটি গুটি পায়ে ওর কানের কাছে মুখটা রেখে বলে, বই খুলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছিস? কিঞ্জলের কণ্ঠস্বর শুনে বিদিশা একটু চমকে ওঠে, কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে উঠে যাওয়ার জন্য অগ্রসর হলে কিঞ্জল পেছন থেকে বলে ওঠে,
ভালোবাসিস আমাকে? বিদিশার হার্টবিটটা তীব্র গতিতে বাড়তে থাকলো। এক মুহূর্তের জন্য ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শুধু একবার কিঞ্জলের দিকে তাকিয়ে বলল, কি বললি তুই? আজব তো, আমি তো জানতাম তুই শুধু চোখেই কম দেখতে পাস, কানেও যে কম শুনিস সেটা তো জানা ছিল না। ভনিতা না করে যা বলবি পরিষ্কার করে বল, আমি লাইব্রেরিতে যাব। ভনিতা তো তুই করছিস আমার সঙ্গে, ভালোবাসিস অথচ মুখ ফুটে বলতে পারছিস না। আমি আগেই সন্দেহ করেছিলাম, তবে আজ ঝিলামের কথায় নিশ্চিত হলাম। হিলামের কথা ধরিস না, ও কি বলতে কি বলেছে। আর তাছাড়া তুই তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে হঠাৎ আমার কাছে আসতে গেলি কেন? আমি ঠিক ধরেছি, ঝিলাম আর তুই আমাকে একই কারণে ভুল বুঝছিস। আরে বাবা, আমি শ্রাবণীকে ভালোবাসি না। ও তো তোকে ভালোবাসে, আর তুই যদি ওকে নাই ভালোবাসিস তাহলে কেন ওর হাত থেকে ফুলটা নিলি? আমি তো সেদিন নিজের চোখে দেখেছি সবটা। তুই অর্ধেক ঘটনা দেখেছিস, বাকি ঘটনাটা শোন তাহলে। সেদিন শ্রাবণী যে আমাকে ওইভাবে সকলের সামনে প্রপোজ করবে সেটা তো আমি ভাবতেই পারিনি, কারণ আমি ওকে কখনো সেই চোখে দেখিইনি। হ্যাঁ, এটা ঠিক যে ও আমার বেস্ট ফ্রেন্ড, ব্যাস ওইটুকুই, এর বেশি কিছুই না। বন্ধু হিসেবে আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু জীবনসঙ্গী হিসেবে নয়। আমি ওকে সবটা বুঝিয়েছি এবং ও বুঝেওছে। আর ও অতটা গায়ে পড়া নয় যে কেউ ওকে ভালোবাসবে না অথচ ও তার পিছনে আজীবন পড়ে থাকবে কিংবা ত্রিকোণ প্রেম কাহিনীর অংশ হবে। তাহলে তুই ওর হাত থেকে ফুলটা নিলি কেন? কি মুশকিল, তুই তো দেখছি ভীষণ বোকা। আরে বাবা, অর্কিড আমার প্রিয় ফুল, আর কেউ যদি ভালোবেসে আমাকে সেটা দেয় আমি রিফিউজ করতে পারি না, তা সে বন্ধুই হোক বা প্রেমিকা। বুঝলাম, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, অত সুন্দরী স্মার্ট একটা মেয়েকে ছেড়ে তুই আমার কাছে এলি কেন? এই একই প্রশ্ন যদি আমি তোকে করি? মানে ক্লাস টপার হয়ে তুই কোনো ব্রিলিয়েন্ট ছেলেকে ভালো না বেসে শেষে কিনা এই লাস্ট বেঞ্চারকে ভালোবাসতে গেলি? ভালোবাসার আগে তো অত ক্যালকুলেশন করিনি, যাকে মন চেয়েছে তাকেই ভালোবেসেছি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমার উত্তরটাও সেম। তুই সত্যি আমাকে ভালোবাসিস? কোনো সন্দেহ আছে? তা তো আছেই। তুই উঠতে বসতে যেভাবে আমার লেগ পুল করিস, যেভাবে অন্য মেয়েদের সঙ্গে মেলামেশা করিস, তাতে আমার একটু সন্দেহ আছে। তুই শুধু আমার ওপরটাই দেখলি, ভেতরটার আর হদিশ পেলি না। তোকে খেপিয়েই আমি আমার ভালোবাসাটা জাহির করতে চাইতাম। ক্লাসে তুই যখন মন দিয়ে পড়া বুঝতিস, আমি হাঁ করে তোর দিকেই তাকিয়ে থাকতাম। শুধু তাই নয়, সেদিন নাচের অনুষ্ঠানেও আমি মুগ্ধ চোখে তোকেই দেখছিলাম, আর ইচ্ছে করেই তোর কম প্রশংসা করেছি যাতে তুই আরো খেপে যাস। কিন্তু আমার কপালটাই খারাপ, যার জন্য এত কিছু করলাম সেই আমায় বুঝলো না। তোর পেটে পেটে এত? বেশ, ধরে নিচ্ছি তুইও আমাকে পছন্দ করতিস, তাহলে এতদিন সেটা বলিসনি কেন? ভয় বলিনি। ভয়? কিসের ভয়? তোর মতো এত ব্রিলিয়েন্ট একটা মেয়ে যদি এই ফাঁকিবাজ ছেলেটার ভালোবাসা গ্রহণ না করে, যদি আমার জন্য তোর ক্যারিয়ারে কোনো ক্ষতি হয়ে যায় তখন। কিন্তু আজ যখন ঝিলামের কাছ থেকে সত্যিটা জানতে পারলাম, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমিও না প্রথমে এটা ভেবে ভয় পেয়েছিলাম যে আমার মতো একটা সাদা সিধে মেয়েকে তুই কি পছন্দ করবি। এই সরল সাদাসিধে মেয়েটাই তো আমার মনে জায়গা করে নিয়েছে। তুই হয়তো ভেবেছিস আমি রূপের পূজারি। তোর সাদামাটা লুক দেখে আমি অনেক সময় অনেক কথা বলেছি, কিন্তু বিশ্বাস কর, তোরই সরলতাই তোকে বাকি 5 জনের থেকে আলাদা করেছে। আমার জন্য তুই কিন্তু নিজেকে কখনো পাল্টাবি না। তুই যেমন, আমি তোকে ঠিক তেমন ভাবেই ভালোবাসি। দরকার নেই মেকি আধুনিকতার কিংবা রূপের জৌলুস। কাউকে ভালোবাসলে রূপ দেখে নয়, মন দেখে ভালোবাসতে হয়। রূপ দেখে ভালোবাসলে কি হয় জানিস? বেশি দিন স্থায়ী হয় না সেই ভালোবাসা। রূপের মোহ কেটে গেলে ভালোবাসারও মৃত্যু ঘটে। কিন্তু আমি চাই না
আমার ভালোবাসায় কখনো ভাটা পড়ুক। আর তাই এই অর্কিড দিয়ে তোকে আজ আমি আমার জীবন সঙ্গী হওয়ার প্রস্তাব দিচ্ছি। বুড়ো হবি আমার সঙ্গে, ধরবি আমার হাত। আনন্দে দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে বিদিশার। ও কিঞ্জলের হাত থেকে ফুলটা নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুই খুব খারাপ, খুব বাজে। এতদিন খুব কষ্ট দিয়েছিস আমাকে। আমার মনের মধ্যে যে এতদিন কি চলছিল সেটা শুধু আমিই জানি। আমি খুব খারাপ, তাই না? তাহলে দিয়ে দে আমাকে ফুলটা, দিয়ে আসিস শ্রাবণীকে। তুই এখনো আমার লেগ পুল করছিস। এক সেকেন্ড, এই ফুলটা আবার শ্রাবণীর দেওয়া ফুলটা নয় তো? ও হ্যালো ম্যাডাম, এতটাও দুর্দিন আসেনি আমার যে একজনের দেওয়া ফুল আর একজনকে দেব। নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে এটা কিনেছি তোর জন্য। তাহলে ঠিক আছে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি আমার মেঘবালিকার অভিমান ভাঙাতে পেরেছি, তাই তো? বাবা, তুই যে এত অভিমানী সেটা আমার একদমই জানা ছিল না। আরো অনেক কিছু জানতে পারবি। এবার পকেট থেকে রুমালটা বের কর তো। কেন? এই হ্যাপি মোমেন্টে রুমাল দিয়ে কি হবে? নাক মুছবো। হোয়াট? অত অবাক হওয়ার কি আছে? তুই আমাকে কাঁদিয়েছিস আর তাই তোকেই এর খেসারত দিতে হবে এখন। দে বলছি রুমালটা। তুই সারা জীবন এভাবে আমার অভিমান ভাঙাবি তো? ইয়েস ডিয়ার, অলওয়েজ। তবে এই তেল চপচপে মাথা কিন্তু সবসময় বুকে রাখতে পারবি না। হবে রে। পাশ থেকে ঝিলাম এতক্ষণ সবটা দেখছিল। আজীবনের জন্য ও ওদের এই আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী হয়ে রইল। প্রিয় বন্ধু যে ফাইনালি ওর মনের মানুষের সঙ্গে এক হতে পারল তা দেখে ও আজ ভীষণ খুশি হয়েছে। সব ভালোবাসার বহিঃপ্রকাশ যে এই একই রকম ভাবে হবে তার তো কোনো নিশ্চয়তা নেই, তাই না? কেউ কেউ অনায়াসে এই নিজের মনের কথা জানাতে পারে, কেউ আবার মনের কথা মনেই চেপে রেখে শুধু চোখে চোখে মন বিনিময় করে। আর প্রেমিক প্রেমিকা যদি কিঞ্জল আর বিদিশার মতো হয় তাহলে ভালোবাসা প্রকাশের মধ্যে একটু অভিমান, লেগ পুলিং, আড্ডা, হাসি, খুনসুটি থাকবেই। যতই রাগ অভিমান হোক না কেন, দিনের শেষে একে অপরের পাশে থাকলেই ভালোবাসা পরিপূর্ণতা পায়। সারা দিনের কাজ শেষে যখন ভালোবাসার মানুষের বুকে মাথাটা রেখে শান্তিতে ঘুমানো যায় তখন কোনো ক্লান্তি আর ক্লান্তি বলে মনে হয় না। মনে হয় এটাই তো স্বর্গ সুখ। এমন অনেক দম্পতি আছে যারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে, সুখে সংসার করছে, অথচ একে অপরকে কখনো ভালোভাবে প্রপোজই করেনি। আসলে এই বিষয়টা প্রপোজালের নয়। নিজেকে যখন অন্য কারোর মধ্যে খুঁজে পাওয়া যায় তখন এসব প্রপোজাল কিংবা প্রেম প্রস্তাবের দরকার হয় না। অনায়াসেই মন খুঁজে নেয় মনের মানুষকে, যাকে চোখ বুজে ভরসা করা যায়, যার বুকে মাথা রেখে আজীবন নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। আজকের গল্পের সূত্রধার আমি সূর্য, গল্প পাঠে নিগম, বিভিন্ন চরিত্রে রূপাঞ্জনা, দেবাঞ্জন, সহেলি, ঝিনুক, তৃষা, সৃজিতা, শুভম ও সূর্য, শব্দগ্রহণে সূর্য, আবহে দীপ, পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।